যে রাতে আকাশ থেকে অস্ত্র ঝরেছিল, একটা বিমান যে 4 দিন আগে ভারতের মাটিতে ফেলে গেছে 4 টন অস্ত্র, MiG-21 দিয়ে নামানো হয়েছে মুম্বাইতে। আর পরে 45 মিনিট কোনো পুলিশ গেল না, কোনো সিকিউরিটি গেল না। আর সেই 45 মিনিটে এই ঘটনার মূল অভিযুক্ত হেঁটে বেরিয়ে গেল। আজও সে মুক্ত। আর এই গল্পটা শুরু হয়েছিল 4 দিন আগে, পুরুলিয়ার এক শীতের রাতে। রাত প্রায় শেষে পুরুলিয়ার ঝালদা, ডিসেম্বরের কনকনে ঠান্ডা, কেউ কম্বলের নিচে। প্রথমে মনে হচ্ছিল স্বপ্ন, তারপর মাটি কাঁপলো, জানলার কাঁচ ঝনঝন করে উঠলো। একটা বিমান এত নিচু দিয়ে উড়ে যাচ্ছে মনে হলো ছাদে লেগে যাবে। আর তারপর আকাশ থেকে নেমে এলো 3টে প্যারাশুট, ধীরে নিঃশব্দে, যেন আকাশ কিছু উপহার পাঠাচ্ছে। কিন্তু সেই প্যারাশুটে শুধু ছিল না মন্ডা মিঠাই, শুধু ছিল 4 টনের অস্ত্র। আচ্ছা ভেবে দেখুন, গোপীগাইন বাঘাবাইন মনে আছে তো? সেই সিনেমার আকাশ থেকে নেমে আসে রাশি রাশি মন্ডা মিঠাই। সেটা দেখে আমরা সবাই ভাবি, ইস যদি এমন হতো। 1995 সালে 17ই ডিসেম্বর পুরুলিয়ার মানুষের কাছে ঠিক এটাই হচ্ছিল। শুধু মিঠাইয়ের জায়গায় আকাশ থেকে ঝরেছিল AK-47 রকেট লঞ্চার, হাজার হাজার রাউন্ড গুলি। আমি সব্যসাচী চক্রবর্তী, স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজকের গল্প শুধু একটা অস্ত্র পাচারের গল্প নয়। এই গল্পে আছে MI5 এর একজন গুপ্তচর, 36টি ছদ্মনাম আর 15টি পাসপোর্ট নিয়ে ঘোরা এক রহস্যময় মানুষ। একটা রাডার যেটা ঠিক সেই রাতেই বন্ধ ছিল, মুম্বাই এয়ারপোর্টের সেই 45 মিনিট, যার ব্যাখ্যা ভারত সরকার 30 বছরেও দিতে পারেনি। আর একটা প্রশ্ন যেটা আজও ঝুলে আছে পুরুলিয়ার আকাশে, কে পাঠিয়েছিল সেই অস্ত্র আর কার জন্য? চলুন ফিরে যাই সেই রাতে। পরদিন ভোর, ঝালদা, কাটাঙ্গা, বেলামু, মারামু, এই গ্রামগুলোর মানুষ মাঠে গেলেন যেন রাজার মতো, আর থমকে দাঁড়ালেন। দুটো পাহাড়ের মাঝে চারদিকে জমির উপরে ছড়িয়ে আছে 300 থেকে 500 AK-47 রাইফেল, 12টা RPG রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড আর লক্ষ লক্ষ রাউন্ড গুলি। আনুমানিক মূল্য $500,000, ওজনে প্রায় 4 টন। একটা রাতে ভারতের ভেতরে একটা ছোট গ্রামের জমিতে নেমে এসেছে একটা আস্ত সেনা দলের অস্ত্র ভান্ডার। দ্য উইক এর রিপোর্ট অনুযায়ী সেদিনের প্রত্যক্ষদর্শী সম্বরী তন্তুবাই আজও 30 বছর পরেও সেই জায়গাটা দেখাতে পারেন, এখানেই পড়েছিল। কিন্তু সেই মুহূর্তে সেই বিমান উড়ে গেছে থাইল্যান্ডের ফুকেটের দিকে। বিমানের ভেতরের মানুষগুলো নিশ্চিন্ত, তাদের ধারণা ড্রপ সফল, কাজ শেষ, এবার ফেরা। জানতো না যে বিবিসিতে খবর ছড়িয়ে পড়েছে। ফোন বেজে উঠল ফুকেতে, কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। এবার সেই প্রশ্ন, বিমানে কারা ছিল? 7 জন, 3টে দেশ, 3টে সম্পূর্ণ আলাদা গল্প। 1 নম্বর পিটার ব্লিচ, ব্রিটিশ নাগরিক, প্রাক্তন ব্রিটিশ আর্মি ইন্টেলিজেন্স কোর, পরে পেশা বদলে আর্মস ডিলার। কিন্তু ব্লিচের দাবি আরো চমকে দেওয়ার মতো। সে বলেছিল সে আসলে ছিল MI5 এর ইনফরমেন্ট, এবং 1995 এর অগস্ট মাসেই, অর্থাৎ ড্রপের 4 মাস আগেই, ব্রিটিশ অথরিটিসকে এই পুরো অপারেশনের কথা জানিয়ে দিয়েছিল। ভাবুন এর মানে, ব্রিটিশ ইন্টেলিজেন্স 4 মাস আগে থেকে জানে। 2 নম্বর কিম ডেভি, নামটা মনে রাখুন। দাঁড়ান, এটা তার আসল নাম নয়, আসল নাম নিলস হোল্ক, ডেনিশ নাগরিক। ছিল 36টি অ্যালায়েন্স, 15টি পাসপোর্ট, আর ছিল আনন্দ মার্গ সংগঠনের সাথে দীর্ঘদিনের যোগ। এই মানুষটাই এই গল্পের কেন্দ্রবিন্দু। এবং এটা স্পয়লার অ্যালার্ট হলেও বলছি, এই মানুষটাকে ভারত আজও ধরতে পারেনি। আর বাকি 5 জন ল্যাটভিয়ান ক্রু যারা বিমান চালাচ্ছিলেন, তাদের অনেকেরই দাবি ছিল যে এই মিশনে আসলে কি হচ্ছে তা চালানো ছাড়া কেউই কিছু জানতেন না।
7 জন মানুষ, একটা বিমান, আর পেছনে ফেলে যাওয়া 4 টনের মৃত্যু। এবার শুনুন এই অপারেশনের ভেতরে অবিশ্বাস্য অংশটা। বিমান যাত্রা শুরু করেছিল করাচি থেকে, তারপর ঢুকলো ভারতের আকাশে। এবার নামলো কোথায় জানেন? বারাণসীতে। ভারতের মাটিতে সবার চোখের সামনে জ্বালানি ভরলো, কেউ প্রশ্ন করলো না, কেউ থামালো না। তারপর উড়ে গেল পুরুলিয়ার দিকে। পিটার ব্লিচ পরে ওপেন ম্যাগাজিনকে বলেছিল, রাডার এড়াতে বিমানটা এত নিচু দিয়ে চলছিল যে সম্ভব মনে হচ্ছিল না। কিন্তু এখানেই গল্পের ভেতরে ঠান্ডা করে দেওয়া মোচড়। এই রাস্তাতেই পড়ে কালাইকুন্ডা এয়ারফোর্স বেস, ভারতীয় বায়ুসেনার ঘাঁটি। আর অভিযোগ ছিল ঠিকই, যে বিমানটা তার পাশ দিয়ে গেল। সেই বেসের রাডার ছিল বন্ধ। কেন? কেউ বলে টেকনিক্যাল ফল্ট, নিছক কাকতালীয়, কেউ বলে পরিকল্পিত। ঠিক উত্তর আজও 30 বছর পরেও অজানা। ড্রপ শেষ, বিমান ফুকেটে কয়েকদিন কাটিয়ে ফেরার পথ ধরল। প্ল্যান ছিল মাদ্রাসে জ্বালানি ভরে করাচি। কিন্তু 21শে ডিসেম্বর বিমান আবার ভারতের আকাশ সীমায় ঢুকলো। এবার ভারত তৈরি ছিল। 2টো MiG-21 আকাশে উঠে গেল। অ্যান্টনভ প্লেনটাকে ঘিরে ধরল। নির্দেশ এলো, মুম্বাইতে নামো এখনই। বিমান নামলো সান্টা ক্রুজ এয়ারপোর্টে। আর তারপর শুরু হলো এই পুরো কাহিনীর সবচেয়ে রহস্যময় অধ্যায়। 45 মিনিট। ভোকাল মিডিয়ার রিপোর্ট অনুযায়ী পুরো 45 মিনিট কোনো সিকিউরিটি ফোর্স বিমানের ধারে কাছে গেল না, কোনো এয়ারপোর্ট স্টাফ এলো না। একটা দীর্ঘ সন্দেহভাজন অস্ত্র পাচারকারী বিমান দাঁড়িয়ে রইল ফাঁকা টারম্যাকে, একা। আর সেই 45 মিনিটে বিমানের ভেতরে কিম ডেভি ঠান্ডা মাথায় সরিয়ে ফেলল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তারপর ল্যান্ডিং ফি মেটানোর অজুহাতে এয়ারপোর্টের ডেপুটি ম্যানেজারের সাথে হেঁটে বেরিয়ে গেল বিমান থেকে। দ্য উইকের রিপোর্টে তৎকালীন সিবিআই এসপি লোকনাথ বেহরা বলেছিলেন, ডেভি জানতো যে তাকে গ্রেপ্তার করা হবে। ল্যান্ডিং চার্জেসের অজুহাতে চলে গেল পুনে, সেখান থেকে নেপাল, সেখান থেকে ডেনমার্ক। আর কিম ডেভি নিজে দাবি করেছেন তাকে পালাতে সাহায্য করেছিলেন তৎকালীন এক রাজনৈতিক নেতা। সিকিউরিটি ফোর্সেস এলো, বিমানে পৌঁছলো, ব্লিচ আর 5 ল্যাটভিয়ান ধরা পড়লো। কিন্তু কিম ডেভি বেপাত্তা। মঞ্চ থেকে উধাও। নতুন খেলা শুরু। আপনার কি মনে হয় ওই 45 মিনিটে আসলে কি হয়েছিল? কমেন্টে লিখে রাখুন। ভিডিওর শেষে মিলিয়ে দেখবেন। ধৃতদের রাখা হলো কলকাতার প্রেসিডেন্সি জেলে। বিচার চলল। কলকাতার আদালত দিল যাবজ্জীবন। মনে হলো অন্তত কেউ কারাদণ্ড তো পেল। দাঁড়ান, 2000 সাল, রাশিয়ার কূটনৈতিক চাপ, 5 ল্যাটভিয়ান ক্রু মুক্ত। 2004 সাল, ব্রিটিশ সরকারের চাপ, পিটার ব্লিচ মুক্ত। প্রেসিডেন্সি জেলে টিবি নিয়ে 8 বছর কাটানোর পরে যে ফিরে গেল ইংল্যান্ডে। আর কিম ডেভি 2007 সালে তাকে খুঁজে পাওয়া গেল ডেনমার্কে। ভারত এক্সট্রাডিশন চাইল, ডেনমার্কের আদালত বলল না। ভারতের জেলে টর্চারের ঝুঁকি আছে। ভারত কিন্তু আবার চেষ্টা করলো, আবার। এমনকি অগস্ট 2024-এও ডেনমার্কের কোর্ট ভারতের রিকোয়েস্ট খারিজ করেছে। কিম ডেভি আজও ডেনমার্কে মুক্ত মানুষ। এমনকি নিজের অভিজ্ঞতা দিয়ে বইও লিখেছে। বইয়ের নাম দে কল মি টেররিস্ট। আর এই গল্পের ভেতরে অন্ধকার ফুটনোটটা 2016 সাল, মনে আছে বারাণসীতে বিমানে জ্বালানি ভরা হয়েছিল? সেই ঘটনার কি উইটনেস মঙ্গলা প্রসাদ পটেল, তাকে খুন করা হলো বিহারে। আরো একটা সুতো ছিল, সেটাও কেটে গেল। এবার সেই প্রশ্ন যেটার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছিলেন, এই অস্ত্র কার জন্য এসেছিল? থিওরি 1, সরকারি উত্তর আনন্দ মার্গ। সিবিআই এর দাবি বলতে অস্ত্রের গন্তব্য ছিল আনন্দ মার্গ, তাদের হেডকোয়ার্টার্স পুরুলিয়াতেই। বিমান থেকে পাওয়া গিয়েছিল সেই হেডকোয়ার্টার্স এর বিবরণ, নথিপত্র। আর কিম ডেভি নিজেই স্বীকার করেছেন, হ্যাঁ, অস্ত্র আনন্দ মার্গের জন্যই ছিল। আনন্দ মার্গের পাল্টা দাবি, তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, অস্ত্র ছিল আত্মরক্ষার জন্য।
কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলেছেন 300 থেকে 500 AK-47, 12টা রকেট লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড, এটা আত্মরক্ষা নাকি এটা যুদ্ধের প্রস্তুতি? থিওরি 2, রাজনৈতিক ষড়যন্ত্র। এখানেই গল্পটা সবচেয়ে অন্ধকারে। কিম ডেভি এবং পিটার ব্লিচ দুজনেই দাবি করেছেন এটা ছিল একটা বৃহত্তর চক্রান্ত। অভিযোগ, তৎকালীন কেন্দ্র সরকার ও মিলে ওয়েস্ট বেঙ্গলের সরকারকে অস্থির করতে চেয়েছিল। আনন্দমার্গ ছিল ফাঁদের হাতিয়ার। 2011 সালে কিম ডেভি প্রকাশ্যে বলেছেন ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট এই ড্রপের কথা আগে থেকে জানত, তাদের ইমপ্লিসিট অ্যাপ্রুভাল ছিল। মনে রাখবেন, এটা অভিযোগের দাবি, এটা কিন্তু প্রমাণিত নয়। কিন্তু প্রশ্নটা উঠছে, বারাণসীর জ্বালানি বন্ধ, রাডার, সেই 45 মিনিট, এতগুলো জিনিস কাকতালীয় একসাথে? থিওরি 3, ব্রিটিশ ইন্টেলিজেন্সের ভূমিকা নাকি ইচ্ছাকৃত নীরবতা। পিটার ব্লিচের দাবি যে MI5 এর ইনফরমেন্ট ছিল এবং 1995 এর অগস্টেই জানিয়েছিল। MI5 সেই তথ্য পাঠিয়েছিল রকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে সেই ওয়ার্নিং লেটার পাঠানো হয়েছিল রেজিস্টার্ড পোস্টে। চিঠিটা পৌঁছেছিল, কিন্তু আর্মস ড্রপ হয়ে যাওয়ার পরে। 3টে থিওরি, 3টেই আংশিক প্রমাণিত, কিন্তু কোনোটাই সম্পূর্ণ নয়। আর সত্যিটা সম্ভবত 3টে দরজার মাঝখানে কোথাও দাঁড়িয়ে আছে, অন্ধকারে। এই গুপ্তচর, এই ষড়যন্ত্র, এই আন্তর্জাতিক টানাপোড়েনের ভেতরে কিছু মানুষ কিন্তু হারিয়েই গেল। পুরুলিয়ার সেই গ্রামের মানুষ, তাদের চাষের জমিতে, তাদের উঠোনের পাশে এক শীতের রাতে আকাশ থেকে নেমে এসেছিল মৃত্যু। ভোরে উঠে দেখেছিলেন ঘাসের উপর পড়ে আছে রাইফেল, গ্রেনেড, রকেট লঞ্চার। সাম্বরি তন্তুবাই 30 বছর পরেও সেই রাত বলতে পারেননি। দ্য উইকের রিপোর্টে আনন্দমার্গের রেক্টর মাস্টার একটা কথা বলেছিলেন, একটা বিদেশি বিমান ভারতের মাটিতে ঢুকে জ্বালানি ভরে অস্ত্র ফেলে চলে গেল কিভাবে? সেই প্রশ্নের উত্তর 30 বছর পরেও কেউ দেয়নি। এই মামলা শেষ করার আগে এই গল্পটা আমাদের 3টে প্রশ্নের দিকে ঠেলে দেয়। একটা, বিদেশি বিমান করাচি থেকে এলো, বারাণসীতে জ্বালানি ভরলো, 4 টন অস্ত্র ফেলে বেরিয়ে গেল, ইন্টেলিজেন্স ফেলিয়ার নাকি ইচ্ছাকৃত? মুম্বাই এয়ারপোর্টে সেই 45 মিনিটের কোনো প্রপার ব্যাখ্যা আজও নেই। আর ভেতরে ভেতরে ভারতীয় অভিযোগটা যদি সত্যি হয় যে একটা নির্বাচিত রাজ্য সরকারকে ফেলতে এই অপারেশন করানো হয়েছিল, তাহলে একটা শুধু আর্মস স্মাগলিং নয়, এটা গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ। মনে রাখবেন, কোনো আদালত এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি। এগুলো সবই অভিযোগ। প্রশ্ন, আজ 30 বছর পরে সেই রাতের অস্ত্রগুলো মূর্ছে ধরে পড়ে আছে পুরুলিয়া পুলিশের লকারে। পিটার ব্লিচ আছেন ইংল্যান্ডে, কিম ডেভি আছেন ডেনমার্কে, মুক্ত মানুষ। কারণ ভারত সরকারের কাছে আজও নেই 3টে প্রশ্নের চূড়ান্ত উত্তর। কারা পাঠিয়েছিল, কার জন্য পাঠিয়েছিল, কিভাবে পাঠিয়েছিল? শুধু পুরুলিয়ার মানুষ মনে রাখে সেই রাত, যে রাতে তাদের ঘুম ভেঙেছিল বিমানের গর্জনে, যে রাতে আকাশ থেকে অস্ত্র ঝরেছিল। আমি সব্যসাচী চক্রবর্তী। আপনি কি মনে করেন এই কেসের পেছনে কারা জড়িত ছিল, কাদের হাত ছিল? নিচে কমেন্টে জানান। গল্পটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।